আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা উপত্যকার যুদ্ধের বিষয়টিকে কেন্দ্র করে নেতানিয়াহু সরকার গাজা উপত্যকা থেকে বিভিন্ন সময় আটক করা যেই মানুষগুলো এখন ইসরায়েলি কারাগারে অবস্থান করছেন এবং ইসরায়েলি কারারক্ষীরা সেই মানুষগুলোর উপর যে ভয়াবহ নির্যাতন করছেন, পাশাপাশি গাজা উপত্যকার নির্যাতিত নিপীড়িত যেই মানুষগুলো রয়েছে তাদের জন্য সাহায্য নিয়ে যখন গ্লোবাল সামুদের জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে মানে ইসরায়েলি উপকূলে আসে, তখন নেতানিয়াহু সরকার আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে গ্লোবাল সামুদের জাহাজে অংশগ্রহণ করা যেই ভলেন্টিয়াররা ছিলেন তাদেরকে যেভাবে তারা আটক করে ইসরায়েলের অভ্যন্তরে নির্যাতন করেছেন এবং দীর্ঘ 2 বছরের অধিক সময় গাজা উপত্যকার মানুষের উপর যেভাবে ইসরায়েলি কর্তৃপক্ষ বোমা হামলা করেছে এবং গাজা উপত্যকাকে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং বর্তমানে যুদ্ধবিরতি চলাকালীন সময়ে গাজা উপত্যকায় আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর থেকে আসা খাদ্য, রসদ এবং চিকিৎসা সামগ্রীগুলো গাজা উপত্যকায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি কর্তৃপক্ষ। এক্ষেত্রে ইসরায়েল কিন্তু ঠিক নাৎসিদের মতোই আচরণ করছে, যেমনটা জার্মানির হিটলার নাৎসি বাহিনী তৎকালীন সময় করেছিলেন। কারণ নাৎসিরা মনে করত ইহুদিদের জন্য এই নাৎসিরা অস্তিত্ব সংকটে আছে। এক্ষেত্রে কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ বা নেতানিয়াহু সরকার এখন যেটা করছে সেক্ষেত্রে কিন্তু ইসরায়েলও অস্তিত্ব সংকটে আছে। তবে ইসরায়েলের মনে রাখা উচিত এই যে আজকের ফিলিস্তিনির মানুষগুলোই কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছিল, মানে ইহুদিদেরকে আশ্রয় দিয়েছিল। তাদের অক্লান্ত ত্যাগের মাধ্যমেই কিন্তু আজকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। এক্ষেত্রে কিন্তু তারা তাদের ভূমি হারিয়েছে, তাদের ঘর হারিয়েছে, তাদের সর্বস্ব হারিয়ে তারাই এখন কোণঠাসা হয়ে পড়েছে। এক্ষেত্রে কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ এখন যেটা করছে তা নাৎসিদের চাইতেও অত্যন্ত ভয়াবহ বেশি আচরণ করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বন্ধুরা, ভিডিওর শুরুতে এই যে গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট বা এই যে গুরুত্বপূর্ণ শক্ত বার্তা, এই বার্তাটি কিন্তু আমার নয়। গুরুত্বপূর্ণ এই বার্তাটি অধিকৃত ইসরায়েলের উত্তরাঞ্চলীয় অঞ্চলের তেলহাই কলেজের মনোবিজ্ঞানের অধ্যাপক ইলানা হ্যারস্টনের, যিনি সাম্প্রতিক সময় ইসরায়েলি একটি হিব্রু ভাষার গণমাধ্যমে দেয়া এক স্টেটমেন্টে এই দাবিগুলো করেন এবং ইসরায়েলি কর্তৃপক্ষের প্রবল সমালোচনা করেন। এখন দেখুন বন্ধুরা, ইসরায়েলি মনোবিজ্ঞানের অধ্যাপক ইলানা হ্যারস্টনের এই যে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বক্তব্য, এই বক্তব্যটিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, 10 অক্টোবর থেকে 27 অক্টোবর অবধি এই যে 17 দিনের যুদ্ধবিরতির প্রক্রিয়ার অধীনে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায় যখন গাজায় শান্তি ফিরিয়ে আনার জন্য ব্যাপক তোড়জোড় দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে এবং গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক রূপে সহযোগিতা করছে একে অপরকে, তখন কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ বিশ্ব সম্প্রদায়ের শান্তি প্রতিক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজা উপত্যকায় প্রতিদিন স্থল হামলার পাশাপাশি বিমান হামলা পরিচালনা করছে। এক্ষেত্রে কিন্তু এখন অবধি এই 17 দিনে মানে যুদ্ধবিরতি চলাকালীন 17 দিনে ইসরায়েলি হামলায় এখন অবধি প্রায় 156 জন সাধারণ ফিলিস্তিনির মানুষ নিহত হয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে যখন ইসরায়েলের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক সম্প্রদায় যখন ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে প্রেসার দিচ্ছিলেন, তখন কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মার্ক রুবিও গতকাল তিনি তার এক স্টেটমেন্টে নিশ্চিত করেন ইসরায়েলি কর্তৃপক্ষ বা নেতানিয়াহু সরকার গাজা উপত্যকায় যে হামলা পরিচালনা করছে তা কিন্তু পরিচালনা করার পূর্ণ অধিকার রাখে ইসরায়েল। এক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সমর্থন করবে এবং ইসরায়েলের সাথে সহমত পোষণ করছে যে ইসরায়েল যেটা গাজা উপত্যকায় এখন করছে তা করার পূর্ণ অধিকার রয়েছে ইসরায়েলের। এখন দেখুন, যুদ্ধবিরতি চলাকালীন সময়ে গাজা উপত্যকায় ইসরায়েল যেভাবে বর্বরচিত হামলা পরিচালনা করছে, এই হামলার বিষয়টিকে কেন্দ্র করে গাজা উপত্যকা কিন্তু ধীরে ধীরে পুনরায় আবার উত্তপ্ত হতে শুরু করেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে হামাসের পক্ষ থেকে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে কাতারে ইসরায়েলি বিমান হামলা থেকে বেঁচে যাওয়া মিস্টার খালিল আল হাইয়া, যিনি হামাসের প্রধান আলোচক হিসেবে বর্তমানে দায়িত্বরত রয়েছেন, তিনি কিন্তু তার এক স্টেটমেন্টে বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি চুক্তির অধীনে গাজা উপত্যকায় যে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে গাজা উপত্যকায় প্রেরণ করতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই বাহিনী প্রেরণ করলে চলবে না, এই বাহিনী প্রেরণ করতে হবে জাতিসংঘের নেতৃত্বে। তা না হলে এই বাহিনীর নেতৃত্ব হামাস কর্তৃপক্ষ কিন্তু কখনোই মেনে নিবে না এবং গাজা উপত্যকার যে নির্যাতিত নিপীড়িত সাধারণ মানুষ রয়েছে তারাও কিন্তু এটা মানবে না।
বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার নিরাপত্তার বিষয়টিকে কেন্দ্র করে যেই কোয়ালিশন বাহিনী গঠন করে গাজা উপত্যকায় প্রেরণ করতে চাইছে, সেই বাহিনীর সদস্য হিসেবে ইতিমধ্যেই কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে মিশর, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, আজারবাইজান এবং তুরস্ককে আমন্ত্রণ জানিয়েছে। এখন দেখুন, এই যে দেশের তালিকা দেয়া হয়েছে, এই দেশগুলো হচ্ছে মুসলিম বিশ্বের দেশ। তবে পাশাপাশি যুক্তরাষ্ট্র মুসলিম বিশ্বের বাহিরে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এছাড়াও আরো বেশ কিছু দেশকে আমন্ত্রণ জানিয়েছে এই কোয়ালিশন বাহিনীতে যোগ দেওয়ার জন্য, যার মধ্যে অনেক দেশই কিন্তু ইতিমধ্যে সম্মত হয়েছে গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন গঠিত হতে যাওয়া এই কোয়ালিশন বাহিনীতে সেনা প্রেরণ করতে। এক্ষেত্রে কিন্তু মধ্যপ্রাচ্য বা মুসলিম বিশ্বের যেই দেশগুলো রয়েছে তারাই সবচাইতে অগ্রগামী সেনা প্রেরণ করতে। এখন দেখুন, মুসলিম বিশ্ব সহ পশ্চিমা বিশ্বের যত দেশই সেনা প্রেরণ করতে চেয়েছে, সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো ধরনের আপত্তি করেনি। তবে তুরস্কের সেনা প্রেরণ করার বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও ইসরায়েলের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা কিন্তু সরাসরি বিরোধিতা করেছিলেন। কারণ তুরস্কের মতো একটি দেশকে কখনোই ইসরায়েল গাজা উপত্যকা বা ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলে নিজ দেশের সেনা প্রেরণ করতে দিবে না। কারণ তুরস্ক হচ্ছে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি থেকে এমন একটি দেশ যারা ইসরায়েলের সরাসরি সমালোচনা করেন এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে ইসরায়েলের সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন এবং ইসরায়েলি বিভিন্ন পণ্যের উপর বা ইসরায়েলে বিভিন্ন পণ্য রপ্তানি করার উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেন। ক্ষেত্র বিশেষে ইসরায়েলি জাহাজগুলোকে নিজেদের বন্দর ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল এই তুরস্ক। এখন দেখুন, তুরস্কের সাথে ইসরায়েলের বাণিজ্যের বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, 2021-22 এবং 22-23 সালে যথাক্রমে $8.5 বিলিয়ন এবং $6.4 বিলিয়ন বিজনেস হয়েছে ইসরায়েল এবং তুরস্কের মাঝে। তবে তুরস্ক কিন্তু 2024 সালে ইসরায়েলে সকল ধরনের পণ্য প্রেরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এক্ষেত্রে কিন্তু তুরস্ক দাবি করে যে তাদের সাথে মানে ইসরায়েলের সাথে তাদের যে ব্যবসা রয়েছে তা শূন্যের কোটায় নেমে এসেছে। ইসরায়েলের সাথে 2023-24 সালে কোনো ধরনের ব্যবসা হয়নি এরদোগানের দেশ তুরস্কের। তবে আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে গোপন আতাতের মাধ্যমে বিভিন্ন পণ্য প্রেরণ করে তুরস্ক ভেতরে ভেতরে কিন্তু ব্যাপক সম্পর্ক বজায় রেখেছে। এক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক ওই সকল রিপোর্টগুলোতে উঠে এসেছে 2023-24 সালে তুরস্কের পক্ষ থেকে ইসরায়েলে প্রায় $2.7 বিলিয়ন সমমূল্যের বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করেছে তুরস্ক। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ অথবা তুরস্কের কর্তৃপক্ষ গোপন বাণিজ্যের এই বিষয়টি কিন্তু কখনোই স্বীকার করেনি। তবে তুরস্কের সাথে ইসরায়েলের যে অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে তা কিন্তু অস্বীকার করার মতো না। কারণ আজারবাইজান থেকে পাইপলাইনের মাধ্যমে এই তুরস্ক হয়েই কিন্তু ইসরায়েলের অভ্যন্তরে তেল প্রবেশ করে, যেই তেল ব্যবহার করে কিন্তু গাজা উপত্যকায় বিভিন্ন ধরনের হামলা পরিচালনা করতে কিন্তু ইসরায়েলি সশস্ত্র বাহিনী কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়নি। তবে এই বিষয়টিকে কেন্দ্র করে যুদ্ধকালীন পরিস্থিতিতে তুরস্ক অথবা ইসরায়েল দুই পক্ষের এক পক্ষই কিন্তু কোনো ধরনের বিতর্কে জড়ায়নি। অন্য সব বিষয়ে বিতর্ক জড়ালেও কিন্তু এই বিষয়টিকে এড়িয়ে চলেছে তুরস্ক। এখন দেখুন, গাজা উপত্যকায় সেনা প্রেরণ করার বিষয়টিকে কেন্দ্র করে যখন পরিস্থিতি অত্যন্ত জটিল হতে চলেছে, তখন এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, গত সেপ্টেম্বর মাসের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য দিচ্ছিলেন এবং আরব বিশ্বের নেতারা যখন জাতিসংঘের সাধারণ অধিবেশন স্থল ত্যাগ করছিলেন, তখন কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু তিনি তার বক্তব্যে বলেছিলেন, এখান থেকে যারা এখন চলে যাচ্ছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের সাথে গোপনে ভালো সম্পর্ক বজায় রেখেছেন। যে বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু ওই সময় আমি আমার একটি ভিডিওতেই নিশ্চিত করেছিলাম গাজা উপত্যকার যুদ্ধের বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু নেতানিয়াহুকে ব্যাপক সমর্থন দিচ্ছে আরব বিশ্বের দেশগুলো। এখন দেখুন, গতকাল ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী হাঙ্গেরি সফরে গিয়েছেন এবং সেখানে তিনি রাজধানী বুডাপেস্টে হাঙ্গেরির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার একটি বৈঠক করেন। পরবর্তী একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী যখন সাংবাদিকদের থেকে প্রশ্নের সম্মুখীন হয় গাজা উপত্যকায় আন্তর্জাতিক কোয়ালিশনের সেনা প্রেরণ করার বিষয়টিকে কেন্দ্র করে, তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, গাজা উপত্যকায় অন্য যে কোনো দেশ সেনা প্রেরণ করতে পারলেও আমরা এমন কোনো দেশকে গাজা উপত্যকা বা আমাদের সীমান্তবর্তী অঞ্চলে সেনা প্রেরণ করতে দিব না যারা আমাদেরকে সম্মান করে না, যাদের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক নেই এবং যাদের সাথে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো ধরনের কোনো পরিকল্পনা নেই। এক্ষেত্রে গাজা উপত্যকায় তুরস্কের মতো কোনো দেশকে আমরা সেনা প্রেরণ করতে দিব না এবং তুরস্কের সেনা প্রেরণ করা আমরা
কখনোই মেনে নিব না, যে বিষয়টিকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছি। এখন দেখুন, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর এই যে বক্তব্য, গাজা উপত্যকায় তুরস্কের সেনা প্রেরণ করতে দিবে না, এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো। যেহেতু তিনি বলেছেন গাজা উপত্যকায় এমন কোনো দেশকে সেনা প্রেরণ করতে দিবে না যাদের সাথে ইসরায়েলের নিবিড় সম্পর্ক নেই, যাদের সাথে ইসরায়েলের আস্থাগত প্রতিশ্রুতি সহ অন্যান্য যেই ট্রাস্ট করার বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নেই, এবং দুই দেশের মাঝে ভালো বোঝাপড়া নেই, এমন দেশকে আমরা গাজা উপত্যকায় সেনা প্রেরণ করতে দিব না। এক্ষেত্রে এই জায়গায় বলে রাখা ভালো। তাহলে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আরব বিশ্বের মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, আজারবাইজান এবং ইন্দোনেশিয়ার সাথে গোপন সম্পর্ক রয়েছে। যেই সম্পর্কটি কিন্তু ইসরায়েলের সাথে একদিনেই তৈরি হয়নি, এটা ধীরে ধীরে তৈরি হয়েছে আরব বিশ্বের এই দেশগুলোর, যা এখন একটি আস্থার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে ইসরায়েলের জন্য। বিষয়টিকে যদি আমি আরো স্পষ্ট করে বলি, ইসরায়েল কখনোই মুসলিম বিশ্বকে বিশ্বাস করে না। এক্ষেত্রে মুসলিম বিশ্বের দেশগুলোকে ইসরায়েল অন্ধের মতো বিশ্বাস করছে। তাই নিশ্চিত করেই বলা যায় গোপন সম্পর্ক রয়েছে, সেটা অনেক ভালো পর্যায়ে এবং উচ্চ পর্যায়ে থেকেই দুই দেশের মাঝে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তবে তুরস্কের সাথে এই ধরনের কোনো সম্পর্ক ইসরায়েলের নেই। তাই গাজা উপত্যকায় তুরস্কের সেনা মোতায়েন করার বিষয়টিকে নিয়ে কিন্তু তোড়জোড় দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু করেছে এই ইসরায়েল, যাতে তুরস্ক এই অঞ্চলে সেনা মোতায়েন করতে না পারে। বন্ধুরা, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যখন গাজা উপত্যকায় ইসরায়েলি সশস্ত্র বাহিনী IDF এর পক্ষ থেকে মুহুর্মুহুর হামলা পরিচালনা করা হচ্ছে, যেই হামলায় এখনো অবধি 1.5 শতাধিক মানুষ নিহত হয়েছে, এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু গতকাল মিশর সীমান্ত অতিক্রম হয়ে ইসরায়েলের অভ্যন্তরে 2টি অ্যাটাক ড্রোন প্রবেশ করে। তবে এই ড্রোন 2টিতে কিন্তু সরাসরি তাজা বোমা ছিল, এবং এই ড্রোন 2টি সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে বোমা হামলা করতে সম্পূর্ণরূপে রেডি টু ফায়ার মোডে ছিল। তবে ইসরায়েলে বোমা হামলা করার আগ মুহূর্তেই কিন্তু ড্রোন 2টিকে শুটডাউন করা হয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বা ইসরায়েলি IDF এর পক্ষ থেকে মিশর সীমান্তবর্তী যেই অঞ্চল রয়েছে ইসরায়েলের, ইতিমধ্যে সেই অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে শুরু করেছে ইসরায়েল। পাশাপাশি ইসরায়েলের যে আকাশ সীমা রয়েছে মিশর সীমান্তবর্তী অঞ্চল বরাবর, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের নতুন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে শুরু করেছে ইসরায়েল। যদিও ইসরায়েলে হামলা পরিচালনা করার জন্য এই যে ড্রোন প্রেরণ করা, এই ড্রোন প্রেরণ করার বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু মিশরীয় কর্তৃপক্ষ বা এখনো অবধি কোনো সশস্ত্র সংগঠন দায় স্বীকার করেনি বা কোনো ধরনের কোনো স্টেটমেন্ট দেয়নি। তবে হঠাৎ করে মিশর সীমান্ত থেকে এই ধরনের ড্রোন ইসরায়েলে আঘাত করার জন্য প্রবেশ করা ইসরায়েলি সশস্ত্র বাহিনীর জন্য বড় একটি দুশ্চিন্তার বিষয়। এক্ষেত্রে এইবার যদি মিশর সীমান্ত থেকে হামলা পরিচালনা করা হয় ইসরায়েলের অভ্যন্তরে, তাহলে মিশর, লেবানন, গাজা উপত্যকা, ইরাক, সিরিয়া এবং ইয়েমেন, এই ধরনের 5 থেকে 6টি ফ্রন্টে একসাথে যুদ্ধ পরিচালনা করা ইসরায়েলের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তবে গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যেই মিশরের অভ্যন্তরে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছে। তবে কোথা থেকে এই ধরনের ড্রোনগুলো আসলো সেই বিষয়ে কিন্তু এখনো মোসাদের পক্ষ থেকে কোনো ধরনের তথ্য প্রকাশ করা হয়নি। তবে মোসাদের পক্ষ থেকে যে মিশরের অভ্যন্তরে সামনে ভবিষ্যতে কয়েকদিনের মধ্যেই বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে, এটা কিন্তু নিশ্চিত করেই বলা যায়। বন্ধুরা, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি কর্তৃপক্ষের গাজা উপত্যকায় আবার হামলা পরিচালনা করা শুরু করা, পাশাপাশি তুরস্কের সেনা গাজা উপত্যকায় প্রবেশ করতে না দেয়া এবং মিশর সীমান্ত থেকে ইসরায়েলে হামলা পরিচালনা করতে 2টি অ্যাটাক ড্রোন ইসরায়েলি আকাশ সীমায় প্রবেশ করা, এবং ইসরায়েলের সাথে আরব বিশ্বের দেশগুলোর এই যে গভীর সম্পর্ক, এই গভীর সম্পর্কের মাধ্যমে আরব বিশ্বের মুসলিম দেশগুলো ইসরায়েলের অত্যন্ত আস্থাভাজন হয়ে ওঠা, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।